ভাঙর চলবে, ভাঙরের কিভাবে সুনাম হবে সেটা চিন্তা ভাবনা করে। ভাঙর কোন নটোরিয়াস ক্রিমিনালের কথাই চলবে না, কোন জগছুড়া নেতার কথাই ভাঙর চলবে না। ভাঙরের মাটি দুর্জয় ঘাটি, এই ঘাটি, এই মাটিতে হিংসাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনারা বলুন, আজকে রাস্তা, আজকে দেখুন রাজ্যের কোন প্রান্তে আপনারা চলে যান, ভাঙর বললে কিন্তু আজকে আপনাদেরকে অন্যভাবে সম্মান দিচ্ছে। একটা সময় ভাঙর মানে নাক ছিটকাতো, ভাঙর মানে মারামারি, ভাঙর মানে হারাহারি, ভাঙর মানে খুনোখুনি, ভাঙর মানে হিংসা, ভাঙরকে দেখানো হতো। আর এখন দেখুন ভাঙর মানে রক্তদানের গ্যারেজ, রক্তদানের কারখানা, রক্তদানের গঞ্জ। কোন যদি আমাদের কোন ছেলে, আমি এখানে বলে যাচ্ছি জোর গলায়, যদি আমাদের কোন ছেলে হিংসার সাথে জড়ায়, তারও ছাড় নাই, বরদাস্ত নয় বলে যাচ্ছি। আপনারা 2026 আসছে, আর ওই 1 নম্বর সুইচ টিপে মেশিন অন করবেন না, জানো ওই ভুলটা আর করবেন না, অনেক ভুল করেছে। সহজ সাদাসিধে মানুষ তো এই করেছে, ওই কাজ আর করবেন না। হাত পেছন দিকে রাখবেন, ইভিএম মেশিনে দেখবেন কোনখানটায় খাম চিহ্ন আছে, খাম চিহ্ন ওখানে গিয়ে হাত দেবেন ডাইরেক্ট, তাই তো নাকি? হ্যাঁ, রেলের মানচিত্রে ঘটকপুকুর কিন্তু একটা রুট আছে, সেটা বাস্তবে হয়নি। সেই রেল যোগাযোগ ব্যবস্থা যাতে হয়, তার জন্য আমি কিন্তু লড়াই করব। আপনাদের সাথ দরকার, সাথ হবে তো নাকি? বাস রুট নতুন, বেশি করে বাস দেওয়া, লিস্টে নাম উঠে নেই, তার জন্য লড়াই আপনার বিধায়ক করবে। আপনি শুধু আমার কাছে খবরটা পাঠিয়ে দেবেন, এতটুকু কাজ করতে পারবেন না? এবার আমার কাছে খবর কিভাবে পাঠাবেন? এরা তো আছে নাকি আপনাদের বুথের লোক? তো এরা এখানে নাকি আমি আসলে অনেকের অসুবিধা হবে, অনেক গুলোচ্ছিল, কিন্তু কেউ আমাকে কি আটকাতে পেরেছে? আমি আপনাদের বলি, আমাকে আটকাতে পারবে না। যার কথা শুনে হই হই করছে, আমি শুধু তাদেরকে একটু বার্তা দিতে চাই, আমি ক্যানিং পূর্ব থেকে ঘুরে এসেছি, দরকার লাগলে ওখানে সে আটকাতে পারতো, সে না পেরে এখানে আমার নির্বাচিত জায়গা, এখানে কারো ক্ষমতা আছে আমাকে আটকানোর? আপনাদের বলে যায়, পঞ্চায়েত নির্বাচনের পরে 144 করে আমাকে আটকানোর চেষ্টা হয়েছিল, দুদিন আটকে ছিল, তারপরের দিন আমি কোর্টে চলে গিয়েছিলাম। ওরা জানে কোর্টে যখন গিয়েছে নওশাদ সিদ্দিকী আইনের চড় মেরে ওদের মুখ ফুলিয়ে দেবে, সেই জন্য কি করেছে, কোর্টে ওরা আগেই বলে দিচ্ছে আমরা 144 তুলে নিয়েছি, মানে নওশাদকে আটকে রাখা যাবে না। সুতরাং গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্র আছে, যার যে দল ভালো লাগবে করবেন, যাকে যার ভালো লাগবে ভোট দেবেন, কিন্তু অগণতান্ত্রিক কর্মকাণ্ড করতে যাবেন না। ফেসে যখন যে যাবে, কেউ আপনার পাশে দাঁড়াবে না। যেমন আমি বুক ঠুকে কি বলছি, কোন একজনের কাগজের সমস্যা হলে বিধায়ক সাথে যাবে, কারণ কি, আর্টিকেল 326 সংবিধানের 326 নম্বর ধারায় প্রত্যেকটা মানুষের ভোট দানের স্বাধীনতা উল্লেখ করা আছে, যারই 18 বছরে উঠতে হবে ভারতীয়। এবার আমার পাড়ার যদি রাম কাকার নামটা কেটে দেয়, রহিম চাচার নাম যদি কেটে দেয়, ফতেমা মায়ের নাম যদি কেটে দেয়, সীতা মায়ের যদি নাম কেটে দেয়, তাহলে আর্টিকেল 326 নম্বর ধারাকে উল্লঙ্ঘন করছে, ভায়োলেট করছে। আমি কেন লড়াই করব বলেছি আপনাদের জন্য, কেন সুপ্রিম কোর্টে যাব প্রয়োজনে বলেছি, তাহলে আর্টিকেলকে ভায়োলেট করছে বলে, সংবিধানের ওই ধারাটাকে আক্রমণ করছে বলে, সংবিধানের অধিকারকে প্রতিহত করার চেষ্টা করছে বলেই আমি ছুটে যাব, আইনের দ্বারস্থ হব বলেছি। তাহলে আপনারা লিগ্যাল জায়গায় আছেন বলে, আপনারা সঠিক জায়গায় আছেন, আপনার ভোটার লিস্টে নাম কেটে দিয়েছে, তাহলে আমি লাইনি লড়াই করতে পারবো, সঠিক জায়গায় আছে। আর যদি কেউ কারো গিয়ে মাথা ফাটিয়ে দিল, আমি তার হয়ে কথা বললে লাভ হবে? অন্যায় কাজ, অনৈতিক কাজ। কেউ যদি বলে কাউকে আটকে দেবো, যেতে দেবো না, অন্যায় অনৈতিক কাজ, এটা হয় না। একটু বাজার গরম হয়, এর থেকে বেশি কিছু হয় না। কারণ যার কথা শুনে হই হই করছে, সেও ভালো করে নওশাদ সিদ্দিকীকে জানে যে ও ক্যানিং পূর্বে এখন গুচ্ছকে আমি আটকাতে পারছি না, আর এটাও নির্বাচনী ক্ষেত্র, কিভাবে আটকাবো? তাই আমি বলবো বন্ধুগণ, পরের কথা শুনে হই হই করবেন না, নিজের বিবেক বুদ্ধি আছে, ডেমোক্রেসি গণতন্ত্রকে সম্মান দিন, মানুষ আপনাকে সম্মান দেবে। আপনার সাথে রাহুলের, আপনার সাথে ইয়াসিনের, আপনার সাথে সাদ্দামের, আপনার সাথে বাপির রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, এটা স্বাভাবিক। কারণ ভারতবর্ষে 2200 থেকে 2500 রাজনৈতিক রেজিস্টার্ড পার্টি আছে, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি সারা ভারতবর্ষে 2200 থেকে 2500 আছে। এটা আমার গর্বের বিষয়। সারা পৃথিবীতে আপনারা যদি দেখেন কত পলিটিক্যাল পার্টি আছে, একদিকে করে দেবেন, আর আমার মহান ভারতবর্ষের
রাজনৈতিক দলগুলো আলাদা করবেন, আমাদের দেশের সংখ্যা বেশি হবে রাজনৈতিক দলের। এটা গর্বের বিষয়। তাহলে আমাদের সংবিধান, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই রাইটটা, অধিকারটা আমাদেরকে দিয়েছে, আমরা আলাদা আলাদা রাজনৈতিক দল করতে পারি, আলাদা আলাদা মতাদর্শ রাজনৈতিক দলের প্রচার করতে পারি। তাহলে আপনি কে এসে গেছেন মশাই? আপনি আটকাবেন? আপনি আটকাবেন মানে সংবিধানের বাইরে কাজ করছেন। আপনি আটকাবেন মানে ইসিআর গাইডলাইনের বাইরে কাজ করছেন। মানে আপনি সংবিধানের বাইরে কাজ করা মানে আপনি দেশদ্রোহী, এটা মাথায় রাখবেন। এখন দাদা দিদির হয়তো মাথায় হাত আছে বলে উঠছেন, কালকে কিন্তু হাত থাকবে না, তখন কিন্তু আপনার সাথে আইনের মাধ্যমে বোঝাপড়া হবে, তখন আপনাকে কেউ আর রক্ষা করতে পারবে না। আমি চাই না এই কসিলা কুচিতে ঢুকি, কিন্তু জানিয়ে রাখা ভালো। ওই আপনাদের নাম একটা মনে ভুলে যাচ্ছি না আমরা। আমাদের এখান থেকে কাছে সন্দেশখালী বিধানসভা, ওই বড় মার্কেটটার নাম বলো না গো, হ্যাঁ ওই সরবেড়িয়া মার্কেট থেকে শুরু হচ্ছে। একসময় বেতাজ বাদশা ছিল, আজকে আপনাকে আমাকে নওশাদ সিদ্দিকীকে আসতে দেবে না, এমএলএ কে ঢুকতে দেবে না। এটা কিন্তু যে বলছে সে একটা পাড়ার নেতা, খোঁজ নিয়ে দেখবেন, সেটা বুথের নেতা, খুব বেশি হলে সেটা অঞ্চলের নেতা, কিন্তু শাহজাহান শেখের মতো থেকে এত বড় নেতা নয় তো নিশ্চিত ভাবে। বেতাজ বাদশাহ সন্দেশখালী যার কথায় উঠতে বসতো, সে এখন কোথায় জেলের ভাত খাচ্ছে। দল তার পাশে আজকে আছে। তৃণমূল কংগ্রেসের কোন নেতাকে জিজ্ঞাসা করবেন, রাজ্য স্তরের নেতাকে শাহজাহান শেখ সম্পর্কে, তখন কি বলবেন? দেখে নেবেন, বলবে এটা দলের উঁচু নেতারা বলবে। যত উঁচু নেতাকেই জিজ্ঞাসা করবেন, সে বলবে, ওপরের নেতা বলবে আমি এটা বলবো না, উনি বলবে, মানে এড়িয়ে যাচ্ছে। কেন? ফাঁদে পড়ে গেছে, এবারে এড়িয়ে যাচ্ছে, ওর পাশে কেউ দাঁড়াবে না, তার পাশে আর কেউ দাঁড়াবে না। আমার বলার বক্তব্য এখানে যে গণতন্ত্রের পরিবেশকে মান্যতা দিন। গণতন্ত্র যেখানে যতটা সুরক্ষিত থাকবে, যেখানে অপোজিশন যতটা সুরক্ষিত থাকবে, গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে। আপনি গণতন্ত্রের অপোজিশনকে দুর্বল করা মানে গণতন্ত্রকে দুর্বল করছেন। আর গণতন্ত্র দুর্বল হওয়ার কারণ হিসাবে কেন্দ্রের বিজেপি সরকারের দিকে দেখুন। মুসলমান সমাজের পূর্বপুরুষে রেখে দেওয়া ওয়াকাফ সম্পত্তিগুলো কেমন আজকে দখল করার অপচেষ্টা চালাচ্ছে। গণতন্ত্র যদি স্ট্রং হতো, অপোজিশন যদি শক্তিশালী থাকতো, বিজেপির এই করার সাহস দেখাতে পারতো না। আর আমাদের পশ্চিম বাংলায় আসুন, ফেক এসটি এসসি সার্টিফিকেট, ওবিসি যে নতুন সার্টিফিকেট করেছে, নাম কাস্তে ওবিসি সার্টিফিকেট কোনো কাজে আসবে না। উদাহরণ একটা দিলে আপনারা বুঝতে পারবেন। গতকালকে 12,000 টাকার টিকিট কেটে মেসিকে দেখতে গেল, কিন্তু মেসিকে দেখতে পেল না। তার জন্য অনেক ঘটনা ঘটেছে, অনেক বিতর্ক হয়েছে, আমি ওখানে যাচ্ছি না, এই প্রসঙ্গে আছি। 12,000 টাকার টিকিট কাটলো, মেসিকে দেখতে যাওয়ার জন্য স্টেডিয়ামে পর্যন্ত ঢুকলো, মেসিকে দেখতে পেল না। এই ওবিসি সার্টিফিকেট মমতা ব্যানার্জি এমন করেছে, শুধু সার্টিফিকেটই থাকবে, ঘরে দেখতে পাবেন, বাস্তবে কোনো কাজ হবে না। এইটা করতে সাহস কোথায় মমতা ব্যানার্জি পেল? কোথায় পেল? পশ্চিম বাংলার বিরোধীকে দুর্বল করে রাখার জন্য। আর যে প্রধান বিরোধী দল হিসাবে বিজেপিকে প্রমোট করছে, বিজেপি আর তৃণমূল কি আলাদা মনে হয় আপনাদের? কালকে দেখছিলাম তৃণমূলের অনেক নেতাদের নামে বললাম, বিজেপিরও এমএলএ ওখানে গিয়ে ভিড় করেছে, অন্য পাবলিক যাতে না ছবি দেখতে পায়। খোঁজ নিয়ে দেখুন, তৃণমূলের এমপির সাথে, এমএলএর সাথে, মন্ত্রীর সাথে ওখানে বিজেপির এমএলএরাও ভিড় করেছে। এরা আলাদা নয়। আমার বলার বক্তব্য এখানে, গণতন্ত্রের পরিবেশ যখন যেখানে থাকবে, আপনি আমি সুরক্ষিত থাকবো। আর যখন গণতন্ত্রের পরিবেশ ধ্বংস হবে, কেউ আর সুরক্ষিত থাকবে না। আজকে নওশাদ সিদ্দিকী আসলে যাদের জ্বালা লাগছে, তাদেরকে আমি কটা কথা বলতে চাই। আপনারাও জানেন আর তারাও জানে যে কবরস্থানের জমিগুলো দখল করার চেষ্টা কে করছে? বিজেপি করছে। মাদ্রাসাকে দখল করার চেষ্টা কে করছে? মসজিদ ঈদগাহকে কারা দখল করার চেষ্টা করছে? ওয়াকাফ সম্পত্তিগুলোকে বিজেপি। আপনার আমার পূর্বপুরুষ যে কবরে শুয়ে আছে, ওই কবরটাকেও দখল করার চেষ্টা করছে বিজেপি। সেটাকে কিন্তু মমতা ব্যানার্জি আটকাচ্ছে না। এখনো পর্যন্ত আপনাদের এখানে বলে যাচ্ছি, এই ভাঙড়ের বিধায়ক বলে যাচ্ছে যে এখনো পর্যন্ত আপনার কবর, দাদুর কবরটা যে সুরক্ষিত আছে, আপনি যে মসজিদে নামাজটা পড়ছেন, ঈদগাতে যে নামাজটা পড়তে যাবেন ঈদের, মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়াশোনা করছে,
তথা ওয়াকফ সম্পত্তি যে রক্ষা হয়ে আছে যতটুকু, এই নওশাদ সিদ্দিকীদের মতো গুটি কয়েক মানুষের মামলা করাতে কোনো মমতা ব্যানার্জি কোনো নোটোরিয়াস ক্রিমিনাল কিন্তু মামলা করেন, একটু জানে রাখবেন আপনারা। যে বলছে নওশাদ সিদ্দিকী আসলে অসুবিধা হবে, তাকেও বলতে চাই তার দাদু যেই কবরে শুয়ে আছে ওই কবরটা হেফাজত হচ্ছে এই নওশাদ সিদ্দিকীর করা মামলাতে, কোনো মমতা ব্যানার্জি এই মামলা করেনি। এটা মাথায় থাকে যেন আপনাদের। ওর পরদাদি যেখানে ঘুমাচ্ছে, যে কবরে শুয়ে আছে, ওনার নানা ওনার নানি বা তার যারা মারা গিয়েছেন আত্মীয় স্বজন, কবরটা যে এখনো হেফাজতে আছে, কবরটা যে দখল করে মদের ফ্যাক্টরি বানিয়ে দেয়নি, কবরটা যে দখল করে এখনো কোনো জুতোর ফ্যাক্টরি বানায়নি, এই নওশাদ সিদ্দিকীর জন্য, মমতা ব্যানার্জির জন্য নয়। মামলাটা আমাদের মতো মানুষ করেছে। আমি আসলে অসুবিধে, আমি এসে কি কথা বলি ভাই? আমি এসে কোনো কাউকে মারো এই কথা কোনোদিন বলেছি? আমি এসে বরঞ্চ বলি হিংসা করবে না, মারামারিতে জড়াবে না, তোমার পাশে আমি থাকবো না। আমি এসে নারীর স্বাধীনতার কথা বলেছি, আমি এসে নারী শিক্ষার কথা বলেছি, আমি এসে বলি 1000 টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার মায়েদেরকে হবে না, 5000 টাকার ব্যবস্থা করতে হবে মায়েদের মাঝে। আমি এসে কি বলি, বাচ্চাদের স্কুলগুলোতে যেখানে যাই শিক্ষক নয়, শিক্ষা যাতে পাই তার কথা বলি। আমি এসে লেদার কমপ্লেক্সে যারা কাজ করে বা বিভিন্ন আনঅর্গানাইজ সেক্টরে যারা কাজ করে, যথাযথভাবে লেবার কোড মেনে কাজ হচ্ছে না, আমি শ্রমিকদের স্বার্থে কথা বলি। আমি বিধায়ক হিসাবে আপনাদের কাছে কি বার্তা দিই, আপনাদের কাছে থেকে কি শুনি, আপনাদের সমস্যার কথা শুনে আইন সবাইকে প্রস্তাব রাখি। আমি এখানে এসেছি, এখানে এসে খবর পেয়েছিলাম নরমণি হসপিটালের দুরবস্থার কথা, ভগবানপুরে গিয়ে খবর পেয়েছিলাম আপনার ওই জিরেনগাতে হসপিটালের দুরবস্থার কথা, এইখানে গিয়ে আইন সভার মধ্যে বলেছি। আপনাদের কাছে এসে খবর পেয়েছিলাম বিধবা মা অনেক বিধবা ভাতা ঠিকঠাক করে পাচ্ছে না, অনেক বাবুরা বার্ধক্যে উপনীত হয়েছে, বার্ধক্য ভাতা ঠিকঠাক পাচ্ছে না, যাতে ঠিকঠাক পাই তার জন্য আওয়াজ তুলি। একটা কেউ বলতে পারবে না নওশাদ সিদ্দিকী বিধায়ক হিসাবে আমি আজকে উপস্থিত হয়েছি, কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গাতে বিধায়ক সহ দলের চেয়ারম্যান হিসাবে আমি যাই, একটা আমার বক্তব্য কেউ দেখাতে পারবে না যেখানে গিয়ে আমি হিংসা ছড়িয়েছি বা আমার কথা দ্বারা হিংসা ছড়াতে পারে। বরঞ্চ প্রত্যেকটা জায়গায় আমি একটাই বক্তব্য, আমার রুট একটাই থাকে, সেটা মানুষ কিভাবে অধিকার পাবে, মানুষের অধিকারগুলো কি কি, সেইগুলো আমি বুঝাবার চেষ্টা করেছি। এতে অসুবিধা কেন ভাই? কই শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন জায়গাতে বক্তব্য দিয়ে আমাদের সমাজে সম্প্রীতির সমাজ, ঐক্যের সমাজ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসবাস করছি, কিন্তু শুভেন্দু অধিকারী যে বক্তব্যগুলো দিচ্ছে আমাদের সম্প্রীতি, আমাদের ঐক্য বিনষ্ট হবে। কই শুভেন্দু অধিকারীর প্রোগ্রামকে আটকাবার জন্য হই হই কোনোদিন কাউকে দেখেছেন? কেন? শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি আলাদা নয়, মুদ্রার এপিঠ আর ওপিঠ, যখন তখন এরা ভুল বদলে নিতে পারবে। নওশাদ সিদ্দিকীকে আটকাও, নওশাদ সিদ্দিকী গেলে মানুষের স্বার্থের কথা বলবে, মানুষকে সজাগ করবে, মানুষের অধিকারের কথা বলবে, ওই জন্যই নওশাদ সিদ্দিকীকে আটকাও। তবে একটা কথা বলি, আমাকে আটকাবার মতো ক্ষমতা এদের নেই, কারণ আমি সংবিধানকে সামনে নিয়ে চলি। আমার গাড়িতে যদি চান আমি এক্ষুনি দেখা সংবিধানের কপি রাখা আছে, চাইলে আপনাদের পড়ে দেখিয়ে দিতে পারবো। আমি সংবিধানের গাইডলাইনের মধ্যে চলি, সুতরাং আটকাবার ক্ষমতা এদের নেই। তা বন্ধুগণ, আমি আপনাদের বলবো আইন, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন, সংবিধানকে আপনারা মান্যতা দিয়ে চলবেন, এদেরকে যথাযথ সম্মান দিয়ে চলবেন। হয়তো সাময়িকভাবে আপনার অসুবিধা হতে পারে, কিন্তু আপনাদের বলি দিনের শেষে সংবিধানের জয় হবে, দিনের শেষে ন্যায়ের জয় হবে। তাই আইন কেউ হাতে তুলে নেবেন না। কানের যদি চোখের বদলে চোখ নিয়াই হয়, পৃথিবীতে তো একদিন সবাই অন্ধ হয়ে যাবে ভাই, সেই তত্ত্বে আমরা বিশ্বাস করি না। চোখের বদলে চোখই নিতে হবে, এই তত্ত্ব আমরা বিশ্বাস করি না। মানুষের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য, সোসাইটির ভালোর জন্য, সরকারি কর্মচারীদের হকের ডিএটা যাতে পাই তার জন্য, স্কুলে যাতে টিচার আসে তার জন্য, শুধু মিড ডে মিল খাইয়ে দিলে হবে না, ওখান থেকে শিক্ষার ব্যবস্থা করতে হবে, তার জন্য আপনাকে আমাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনি আমি যে বিপ্লব সংগঠিত করতে চাইছি,
এই বিপ্লব সংগঠিত হবেই, শুধু আপনাকে আমাকে ধৈর্য ধরতে হবে, কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। হুমকি চুমকি এ আজ থেকে নয়, দীর্ঘ বছর ধরে হচ্ছে। এই হুমকি চুমকির কাছে মাথা নত করব না, কিন্তু অ্যাকশনের সবসময় রিয়াকশন দিতে হবে। এতেও আমরা কিন্তু এই তত্ত্ব আমরা বিশ্বাস করব না, এটুকু মাথায় রাখতে হবে। আমাদের স্বাধীনতা সংগ্রামী অনেক আছেন, অনেক আইডল আছেন, আমরা দুটো নামকে কিন্তু মাঝে মধ্যে খুব বেশি চর্চা করি, এক নেতাজি আর একটা গান্ধীজি, যে তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব। আর গান্ধীজি বলেছিলেন অহিংসার পথ অবলম্বন করে আমরা স্বাধীনতা অর্জন করব। কিন্তু সময়ের সাথে সাথে নেতাজিকেও মেরেছে মানুষ, সময়ের সাথে সাথে গান্ধীজির মতদর্শকেও ফলো করেছে। আমরা এখন গান্ধীজির মতদর্শ ফলো করে চলছি মানে এ নয় যে আমরা নেতাজিকে ভুলে যাচ্ছি। আমাদের নেতাজিকেও আমরা মাথার মধ্যে রেখেছি, এটাও মাথায় রাখবেন যারা হুমকি চুমকি দিচ্ছেন। নেতাজি গান্ধীজি কেউ তার আদর্শগত ভাবে ভুল ছিল না, দুজনই আদর্শগত ভাবে ঠিক জায়গায় ছিল। কখন কোনটা প্রয়োগ করতে হবে, যদি গান্ধীজির পথ অবলম্বন করে ন্যায়কে প্রতিষ্ঠা করা হয় তাহলে রক্তপাতের প্রয়োজন নাই। নেতাজির ওই এখন টাকায় আমার রিজার্ভ রাখো, প্রয়োজনে কাজে লাগাবে। আমার বলার বক্তব্য এটাই, এখন হিংসায় জড়াবার প্রয়োজন নাই। হিংসা ধ্বংস করে, ধ্বংস করে, এর বাইরে কিছু আর হয় না। তাই আমি অনুরোধ করব আমরা অহিংসার পথ অবলম্বন করে আগামী দিনে সুষ্ঠু সমাজ ব্যবস্থা নিয়ে আসব, যে সমাজ ব্যবস্থায় কে রাজনৈতিক কোন দল সেই ভেদাভেদ থাকবে না। ইসিআই এর গাইডলাইন অনুযায়ী সে তার কন্টেস্ট করবে। আচ্ছা, কারো অসুবিধা হচ্ছে নাকি শুনতে? হ্যাঁ, শুনতে চান তো? আমি একটা জিনিস অবাক হয়, আমি যেহেতু শুনলাম এখানে বলছিল আমি বলছি কার কথা শুনে হই হই করছে, বুঝতে পারছেন তো? নটোরিয়াস ক্রিমিনালে, তো নটোরিয়াস ক্রিমিনাল এলাকা থেকে যিনি যেখানকার বিধায়ক সেখান থেকে প্রোগ্রাম করে আসছি, কেউ তো ডিস্টার্ব করছে না। তাহলে ভাঙড়কে হিংসা দেখাতে চাইছে, ভাঙড়কে কুলুষিত করতে চাইছে, ভাঙড়কে বদনাম করতে চাইছে, ওটা আমরা হতে দেব না। আজকে রক্তদান শিবির হচ্ছে কোথায়? পোলেরহাট 2 নম্বর অঞ্চলে। আপনাদের অঞ্চলে রক্তদান শিবির করেছিলেন, 1050 জন রক্ত দিয়েছে। পোলেরহাটে প্রায় 1500 লোক রক্ত দিয়েছে। আমাদের সাথে এই কম্পিটিশনে আসতে পারছে না। আমাদের মায়েরা, বোনেরা, বাপেরা ভরসা করে আসছে, এই কম্পিটিশনে আসতে পারছে না। এখানে দরকার ছিল প্রাণগঞ্জ অঞ্চলে শাসক দলের দরকার ছিল একটা রক্তদান শিবির করা। এই রাহুলরা, ইয়াসিনরা, সাদ্দাম ভাইরা মিলে ভাইয়েরা যদি 1050 জনের রক্ত দিতে পারে, আমরা 2100 জনের রক্তদানের ব্যবস্থা করব, কি ডবল ব্যবস্থা করে দেবো। সেই কম্পিটিশনে আসছে না। সেই কম্পিটিশনে না এসে মার্কেটে বলে বেড়াচ্ছে কি নওশাদ সিদ্দিকী নাকি রক্ত বিক্রি করে দিচ্ছে। এরা জানেও না রক্ত বিক্রি করা অপরাধ কি অপরাধ নয়। আপনাদের জানিয়ে রাখি, একটি সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, 1996 সালে মামলা হয়েছিল। এই মামলাতে রক্ত বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। কেউ যদি একই রক্ত বিক্রি করে 3 মাস তার জেল হবে, অথবা জরিমানা হবে, বা জেল জরিমানা দুটোই হবে। এবার ভাবুন, প্রাণগঞ্জ অঞ্চলে আমি 1050 ইউনিট রক্ত আপনারা দিয়েছেন, যদি এটা বিক্রি করে দিই তাহলে 1050 ইন্টু 3 মানে 3000, 3150, তাই তো নাকি গো? 3150 মাস জেল হবে, মানে কত বছর দেখো তো? 3150 ভাগ 12 ভাগ করো তো, মারো তাড়াতাড়ি, ক্যালকুলেটরে যাও। প্রায় 250 বছরের বেশি দেখো না। 3150 ভাজি তো 12, ওরে বাবা 262 বছর জেল হয়ে যাবে। এই তো সুযোগ ভাই। মিথ্যা মামলা আমাকে 42 দিন রাখলে, ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গিয়েছিলাম, আমাকে 1 দিন রাখলেন জেলের মধ্যে। 3000 ভাঙড়ের ছেলেদের নামে মিথ্যা মামলা দিল। এখানে বুড়ি বুড়ি লোকেদের নামে মিথ্যা মামলা দিচ্ছ, আমার নামে প্রায় 20টা মিথ্যা মামলা দিয়ে দিলে। তাহলে রক্ত যদি বিক্রি করে নওশাদ সিদ্দিকী সত্যিকারের, শুধু প্রাণগঞ্জ অঞ্চলে রক্ত বিক্রি করার অপরাধে
262 বছর আমার জেল হয়ে যাবে। এইটাই তোরা করতে পারতো কি মায়েরা, বুঝতে পারছেন? রক্ত বিক্রি করলে 3 মাস জেল। আমি এখানে আপনারা 1050 জন রক্ত দিয়েছেন, তাহলে এতদিন আমার জেল হয়ে যেত তো, তা করেনি কেন? আমি বিক্রি করলে তো করবে। আমি আপনাদের কি বলেছি, আপনি 1 ইউনিট রক্ত দিয়েছেন, আপনার পরিবারের 1 বছরের মধ্যে যখন কারো দরকার হবে বলবেন, ওটার ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমাদের নওশাদ সিদ্দিকী নিচ্ছে, আমাদের নেতৃত্বরা নিচ্ছে। নিয়েছি কি নিইনি বলুন? আমার কাজের, আইএসএফ এর ছেলেদের কাজের জাস্টিফাই কোথা দিয়ে করবেন? আপনার রক্তের প্রয়োজন হয়েছে, ব্যবস্থা করতে পেরেছে কি পারেনি। ইভেন আপনাদের জানিয়ে রাখি, রক্তের ক্রাইসিস, ব্লাড ব্যাংকে ব্লাড নাই, রক্তর ভাঙড়ের মানুষের প্রয়োজন হয়েছে, তারা ব্লাড ক্যাম্পে এসে ব্লাড দিয়েছে। আমাদের অন্য নেতৃত্বকে পাঠিয়ে ব্লাড ক্যাম্পে বা হসপিটালে পাঠিয়ে রক্ত নিয়ে তারও আমরা ব্যবস্থা করে দিয়েছি। আমাদের সাথে পেরে উঠতে পারছে না। দুটো কথা এখন বলছে। প্রথম কথা কি, আইএসএফ ভোট দিয়ে নাকি, ভোট কেটে নাকি বিজেপি চলে আসবে। এই ভাঙড়ে বিজেপি এসেছে? ভাঙড়ে বিজেপি এসেছে? ভাঙড়ের মানুষ ভোট দিয়েছে আইএসএফ কে, তাই বিজেপি আসে না। তো রাজ্যের যে কোনো জায়গার সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন বেশি ভোট যখন আইএসএফ এর পাশে বসবে, বিজেপি আসবে। তারপরও আমি বলছি একটা এগ্রিমেন্ট হোক। এগ্রিমেন্টটা কি? ওইদিকে মমতা ব্যানার্জি, এদিকে আমাদের বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী, দুজন সই করবে। কি এগ্রিমেন্ট থাকবে? ওখানে লেখা থাকবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, যদি ওই জায়গায় বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে সবটাই আইএসএফ মাথা পেতে মেনে নেবে। ওই এগ্রিমেন্টে লেখা থাকবে, ওর নিচে আব্বাস সিদ্দিকী সই করবে। আবার ওই এগ্রিমেন্টে লেখা থাকবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মেনে নিতে হবে। ওর নিচে মমতা ব্যানার্জিকে সই করতে হবে। অসুবিধা আছে কারো? আমাদের আব্বাস সিদ্দিকী সই করবে, আমাদের ভাইজান সই করতে রাজি। আমরা যদি বিজেপিকে ডেকেই নিয়ে আসি তাহলে ওখানে সই করবো আমরা, ভাই সই করবো আমরা। ওরে বাবা, কারণ আমরা তো বিজেপিকে ডেকে নিয়ে এসেছি ওদের ভাষায়, তাহলে আমরা কেন সই করব? আর যদি তৃণমূল ভাই ভাইপোই কয়লা চোর, এই আমাদের পরের বিধানসভাতে একটা কয়লা চোর আছে, দাঁড়ান, কয়লা চোরা জানেন তো, শুধু নটোরিয়াস ক্রিমিনাল নয়, কয়লা চুরির অভিযোগ আছে। তো ওই যে কয়লা চোর যারা আছে, ভাই ভাইপো পরিবারের নেতা কেতা, তাদেরকে বাঁচাবার জন্য তো বিজেপির হাতে উপহার দিচ্ছে আস্তে আস্তে। 2021 সালে পশ্চিমবাংলায় বিজেপি বলে কিছু ছিল? আপনারা উত্তর দেন, কিছু ছিল? এখন বিজেপি রমরমা কেন? কে নিয়ে এসেছে বিজেপিকে? ফ্রন্টে নিয়ে এসে লড়াই করব মমতা ব্যানার্জি বলেছে, তাই মমতা ব্যানার্জির সাথেই আমরা এগ্রিমেন্ট করব। আসুন আমি আপনাদের বলি, যদি বিজেপিকে আটকানোর জন্য নওশাদ সিদ্দিকীর জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত আছে। আপনারা আমার সাথে সহমত তো নাকি? কারা বিজেপিকে আটকাতে চান একটা হাত তুলুন। আপনারা আটকাতে চান তো মায়েরা? যদি আমাদের জীবন দিতে হয় দেবো তো নাকি? যদি আমাদের জীবন দিতে হয় বিজেপিকে আটকানোর জন্য দেবো তো নাকি? তাহলে আমরা এগ্রিমেন্ট করতে অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? কোনো আমাদের অসুবিধা নাই। তাহলে এইটাও তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জিকেও সই করতে হবে। তাহলে আজকের পর থেকে যদি কেউ মিথ্যাচার করে যে আইএসএফ নাকি বিজেপি দালালি করছে, বলবে আইএসএফ তো সই করতে রেডি, সই করতে রেডি বিজেপিকে আটকানোর জন্য। তাহলে মমতা ব্যানার্জি সই করছে না কেন? আমি বলে যাচ্ছি, মমতা ব্যানার্জি জীবনে সই করবে না, করবে না, করবে না। কারণ সই করলেই তো ভাইপো ছেলে, আপনার কি বলে, পার্টির ছেলে পুলে যারা আছে সব কি হবে? যারা দুর্নীতি করে এত অবধি হয়ে গেছে, ধরে তিহার জেলের ভাত খাওয়া হবে ওদেরকে। ওই জন্য পশ্চিমবাংলা ডাকার চেষ্টা করে। তাহলে এই একটা মিথ্যার অভিযোগের জবাব আপনারা দেবেন। দ্বিতীয়টা কি বলে? 4 বছরের বিধায়ক নাকি কিছু করতে পারেনি। কি করতে পেরেছি না পেরেছি আপনারা ভালো করে জানেন। একটা জিনিস প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে একটা বিধায়ক 293টা বিধায়ককে হেলিয়ে দিতে পারে। দ্বিতীয় কথা, আমি আমার একজন বিধায়ক হিসাবে 3 কোটি টাকা, 3 কোটি টাকার কাজ 5 বছরে 1 টাকা হাতে পাই না। আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে বলতে হয়, থ্রু ওই কাজটা হয়। এখন বেড়ে সেটা 3.5 কোটি হয়েছে নতুন বিধায়কদের, বছরে 70 লাখ টাকা। তো আমি আমার কাজের সব জমা দিয়েছি। আমাকে কি দেখে খুব একটা বোকা মনে হয় আপনাদের? হ্যাঁ, তাহলে আমি এইসব চারানার নেতারা বলছে আমি চুপ করে বসে থাকা ছেলে মনে হয়?
টোটাল আমার বিধায়ক হিসেবে 3,30,00,000 টাকার কাজ আমি ভাঙড়ের জন্য করতে পারবো। তবে একটা টাকা আমি হাতে নিতে পারবো না, কাজ বুঝিয়ে দিতে হবে। ওখানে ওই মন্দিরের সামনে একটা লাইট, কবরস্থানে রাত্রে দাফন দিতে যাবে, একটা লাইটের দরকার ওখানে। এখানে এই ঢালাই রাস্তা, এখানে পানীয় জলের সমস্যা, এখানে কল, এই করে করে আমি 3,30,00,000 টাকার অলরেডি কাজ জমা দিয়ে দিই, আর প্রমাণপত্র আমার কাছে আছে। এবার হচ্ছে কথা, ওদের তেজ সইছে না। আমি কি বলেছি যে আমার 5 বছর শেষ হবার পূর্বে বা 5 বছর শেষ হবার সাথে সাথেই আমি 5 বছরে কি কি করেছি সেইগুলো লিপিবদ্ধ করে, ওদের খামচিহ্ন দেখলে বুকে যন্ত্রণা হয়, বিজেপির পদ্ম ফুল দেখলে ওদের বুকে লাগে না, ওদের অসুবিধা হয় না পদ্ম ফুল দেখলে, ওদের খামচিহ্ন দেখলে বুকে যন্ত্রণা হয়। তাই খামচিহ্নে খামের মধ্যে ভরে সবার ভাঙড়ের প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেবো আমি কি কি করেছি 5 বছর। যদি সম্ভব না হয়ে ওঠে তাও বলেছি বুথে বুথে বড় বড় ব্যানার করে আমি টাঙিয়ে দেব। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি আপনাদের বিধায়ক। আগে ছিল বছরে 60 লাখ টাকার কাজ, এখন বছরে 70 লাখ টাকা হয়েছে। এই 10 লাখ টাকা 2011 সালের পর থেকে বাড়েনি, 2021-এর পরে বেড়েছে। অর্থাৎ বিগত 10 বছরে একটা টাকা বাড়েনি 12 বছরে। আপনাদের বিধায়ক বিধানসভায় গিয়ে চিৎকার চেঁচামেচির জন্য, মানুষের উন্নয়নের জন্য আরো 10 লাখ টাকা বিধায়ক পিছু বেড়েছে। এটা ভাঙড়েরই বিধায়কের জন্য, ভাঙড়ের মানুষের জন্য সম্ভব হয়েছে। 3,30,00,000 টাকা আমার 5 বছরের কাজের। আমি আপনাদের কথা দিয়ে যাই, কাজ আমার চলছে। কোথায় চলছে আমি এখন বলবো না, সব কিছু তো আমাকে ভাই ওদেরকে বলারও তো জায়গা দিতে হবে, নাহলে হার্ট ফেল করে মরবে। বুঝতে পারছেন না? আগে যখন আমি খেলাধুলা করতাম, বাসে ঘাটে ট্রেনে তো যাতায়াত করতাম, আমাকে একটু ঘুরতেও ভালো লাগে। তো একটা ডায়লগ শুনেছিলাম, ডায়লগটা এটাই, দুটো মানুষ একবার ঝগড়া লেগে গেছে, থামানোর চেষ্টা করছে, সাধারণ মানুষ থামছে না। অনেক ডেলি প্যাসেঞ্জার থাকে তো, এত ওরা এমন এমন ডায়লগ বলে না, একদম মাথায় রেখে যাবে। তো একজন বলছে, দাদা সকালবেলা কি ঝগড়া করার ট্যাবলেটটাই খেয়ে বেরিয়েছিলে? বুঝতে পারছেন না? লোক গ্যাসের ট্যাবলেট খেয়ে বার হয়, ও ঝগড়া করবো তার ট্যাবলেট খেয়ে বেরিয়েছে। তো আইএসএফ এর বিরোধিতা করার ও ট্যাবলেট খেয়ে নিয়েছে। যদি বিরোধী করার না জায়গায় তুই বেটা তো বুক ফেটে মরে যাবে। ওই জন্য আমি এখন বলছি না, কিন্তু জানিয়ে রাখি আপনাদের, আমি 3,30,00,000 টাকার 5 বছরে কাজ করার কাজ আমার দায়িত্বের মধ্যে পড়ে, আমি সেটা পৌঁছে দিয়েছি। এটা আপনারা ভালো করে জানেন, বৈধ কাজ বিধায়কের জন্য এমন কোন কাজ নেই যে আপনাদের বিধায়ক সেটা করতে পারবে না। যত রকম বৈধ কাজ আছে আপনার বিধায়ক সবটাই করতে পারবে। এই ভরসা আছে তো নাকি বিধায়কের প্রতি? তাহলে এবার শুনে রাখুন, 5 বছর শেষ হওয়ার পূর্বেই বা সাথে সাথে যদি দেখি, 3,30,00,000-এর মধ্যে 3 কোটি টাকার কাজ করেছি। 30 লক্ষ টাকার কাজ ওরা করতে দেয়নি। আপনাদের এখানে আমি কথা দিয়ে যাচ্ছি, ওই 30 লক্ষ টাকা ভাঙড়ের মানুষের হাতে আমি তুলে দিয়ে যাব। তাহলে চিন্তিত হওয়ার কথা নেই। এটাও বলে যায়, আপনারা 5 বছর শেষে যদি দেখেন যে 3,30,00,000-এর মধ্যে 30 লাখ টাকার কাজ মাত্র করতে পেরেছে, করতে দিয়েছে, করতে পারেনি নয়, সরি, করতে দিয়েছে। 3 কোটি টাকার কাজ করতে দেয়নি সরকার। তাও আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, বাড়ি থেকে বাকি 3 কোটি টাকা নিয়ে এসে ভাঙড়ের মানুষকে আমি বুঝিয়ে দিয়ে যাব। কিন্তু আমার একটা শর্ত থাকবে, শর্তটা এটাই, ওই সরকার করতে দেয়নি। আপনার মাথায় 3,30,00,000 টাকার উন্নয়নের কাজ হওয়ার দরকার। সরকার যদি বদমাইশি করে আটকায়, সের ক্ষতিপূরণ আমি দেবো। কিন্তু এটা মাথায় রাখবেন, আপনাদের কাজটা সরকার হতে দিল না, সরকারকেও জবাব দিবেন তো নাকি? দেবেন তো নাকি? তাহলে আজকের পর থেকে যদি কেউ বলে যে আড়াই বিধায়ক 4 বছরে কি করেছে, দুটো উত্তর দেবেন। প্রথম কথা, ধৈর্য ধরো, 5 বছর শেষ হওয়ার সাথে সাথে খামে ভরে তোমার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে। আর দ্বিতীয়ত, যদি বিধায়ক না করতে পারে, গাঁটের টাকা বাড়ি থেকে নিয়ে এসে ভাঙড়ের মানুষের হাতে তুলে দেবে। ক্লিয়ার? আমি আপনাদেরকে একটা উত্তর জানতে চাই, আমি আপনাদের ভোট নিয়ে বেইমানি করেছি? আপনাদের ভোটকে বিক্রি করেছি? আপনার সাথে প্রতারণা করেছি? কিন্তু আমার কাছে সুযোগ ছিল কি ছিল না? বলুন একটু জোরে। আজকে যে ফটফট করছে, সে নিচে বসে থাকতো, আমি উপরে বসে থাকতাম, ক্যাবিনেটের মিনিস্ট্রি পেয়ে যেতাম। কিন্তু আমি সেই জায়গায় করিনি কেন? আপনারা আমাকে বারবার ভরসা করেছেন, বিশ্বাস করেছেন, স্রোতের বিপক্ষে গিয়েছেন। যখন সারা রাজ্যের মানুষকে ভুল বোঝানো হচ্ছিল,
বিজেপি এসে গেলে এসআইআর এনআরসি সরি সিএনআরসি করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, দেশে নাকি থাকতে দেবে না। সেই সময় ভাঙড়ের মানুষ ওদের টপকে গেলেনি, স্রোতের বিপক্ষে গিয়েছিল। যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যখন বলছে তার ভাইকে আমরা জেতাবো, আমাদেরকে যখন ভরসা করেছিলেন, সেই ভরসা করে আমাকে ভোট দিয়েছিলেন। 26,151টি লিড পেয়েছিলাম। আমার ভরসা, আমার প্রতি যে ভরসা করেছেন, যে আস্থা রেখেছেন, আমি কিন্তু আপনাদের সাথে বেইমানি করিনি। আমি আপনাদের কাছে বারবার পরাজিত হয়েছি, আগামী দিনও আমি বারবার পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি আপনাদের কাছে। আপনারা ভালো করে জানেন, একদিকে আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে আটকানোর চেষ্টা হচ্ছে, একদিকে আমাকে মন্ত্রিত্বের লোভ দেখিয়ে আমাকে আটকানোর চেষ্টা হচ্ছে, একদিকে আমাকে আপনার টাকার লোভ দেখিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে, আর অপরদিকে আপনাদের এই অগণিত মানুষের, ভাঙড়ের মা বোন বাপ ভাইয়ের ভালোবাসায় আমি আপনাদের কাছে বারবার পরাজিত হচ্ছি, আগামী দিনেও পরাজিত হব। ওদের লোভের কাছে আমি আত্মসমর্পণ করব না। তাই বলে যাই, এই ভরসা আপনাদের কাছে আছে। 2021 সালে আপনারা যখন এই আশার বীজটা বপন করেছিলেন, আজকে সারা রাজ্যের মানুষ কিন্তু আইএসএফ কে চাইছে, সারা রাজ্যের মানুষ কিন্তু আজকে আশা দেখছে যে না, আমরা অল্টারনেটিভ সমাজ ব্যবস্থা নিয়ে আসতে পারবো। যে সমাজ ব্যবস্থাতে কেন ভাঙড়ের রোগীকে কলকাতায় ছুটে যেতে হবে, কেন সুন্দরবনের রোগীকে কলকাতায় যেতে হবে, প্রত্যেকটা জেলায় একটা করে আরজিকর এনআরএস পিজি হসপিটাল তৈরি ভাইজান রায় করতে পারবে প্রতি বছরে। এটা দেখছে তো স্বপ্ন। আপনারা যে আশাটা দেখিয়েছেন, বীজটা বপন করেছেন, আজকে গাছ সেটা হয়েছে। আজকে মুর্শিদাবাদের মানুষ, মালদার মানুষ, দিনাজপুরের মানুষ, ঝাড়গ্রামের মানুষ, বাঁকুড়ার মানুষ, মেদিনীপুরের মানুষ, কালিম্পং এর মানুষ, কালচিনির মানুষ চাইছে আইএসএফকে। কেন? আপনাদের জন্য যে আশাটা দেখিয়েছিলেন। তাই আমি বিশ্বাস করি, ভরসা করি, আপনাদের প্রতি আমার ভরসা আছে। অনেকে অনেক গল্প শোনায়, অনেক কিছু বলে, আমি সেগুলোকে পাত্তা দিই না। তাই এই জন্যই পাত্তা দিই না, আপনারাই আপনাদের প্রমাণ দেখিয়ে দেন। আমরা কিন্তু 2023 সালে এই প্রাণগঞ্জ অঞ্চলে রক্তদান শিবির করেছিলাম, তখন 250 পার করতে পারেনি, হ্যাঁ 275 300 পার করতে পারেনি। আবার প্রাণগঞ্জ অঞ্চলে 2 বছর পরে রক্তদান শিবির করেছি, আপনারা ও 3 ডবল করে দেখিয়ে দিয়েছেন। ভালোবাসা আইএসএফ এর প্রতি আপনাদের বাড়ছে, কমছে না, এটা আমি বিশ্বাস করি। তাই এখন 2021 সালে কিছু বয়স্ক আর কিছু মায়েদেরকে ভুল বুঝিয়েছিল। কখনো বলেছিল ইভিএম মেশিনের 1 নম্বর সুইচটাতে হাত দিলে অন হবে, তারপরে তুমি ভাইজানের চিহ্নতে দাও। বয়স্ক মানুষেরা, মহিলারা ওই প্রথমে ভাইজানের মেশিন অন করার নামে 1 নম্বর সুইচে হাত দিয়েছিল, পরে খবর আমি পেয়েছি। আর কিছু মানুষ বিজেপি চলে আসবে এই ভয়ে পেয়ে গিয়েছিল, আমাকে ভোট দেয়নি। তো আমার ভরসা 2026 সাল আসছে, 26,151 শুধু লিড নয়, খামচিহ্ন ডবল লিড নিয়ে বিধানসভায় যাবে। কি মায়েরা, লিড এবার ডবল হবে তো নাকি? খামচিহ্নকে ডবল লিড হবে তো নাকি? এই ভরসাটা আপনাদের প্রতি আছে। আর আপনাদের বলি, আপনাদের ধন্যবাদ জানাই, আপনারা যে ভরসা রাজ্যের মানুষকে দেখিয়েছেন। আজকে রাজ্যের মানুষের একটাই কথা, কে আসলো কে গেল সব গল্প শুনিয়ে লাভ হবে না। নওশাদ সিদ্দিকীর পাশে লড়াই করার মতো আমাদের বিধায়কটাকে আমরা পাঠাবো। এটাকে মালদা যান, মুর্শিদাবাদে যান, দিনাজপুরে যান, নদিয়াতে যান, যেখানেই যাচ্ছে ভাইজান আপনি এখানে আসুন, আপনি আমাদের এলাকায় আসুন, পাস করিয়ে পাঠাবো। তাহলে তারা মানসিক প্রস্তুতি নিয়েছেন, নওশাদ সিদ্দিকী আর একা যাবে না, ডবল ডিজিট যাবে নওশাদ সিদ্দিকীর পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য। ভাঙড় সেটা স্বপ্ন দেখিয়েছিল, এই স্বপ্নের বীজ বপন করেছিল। এই জন্য ভাঙড়ের মানুষের প্রতি অন্যদের রাগ দেখাচ্ছে। আপনাদের বলবো, ভাঙড় নিয়ে একটা গভীর ষড়যন্ত্র চলছে, বড় ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার প্রয়োজন নাই, নিজের কানে হাত দিয়ে একবার দেখুন। কারণ আপনাদের বলি, ভাঙড়ে অনেক ধরনের প্রতারণা চলছে। আপনাদের জানিয়ে রাখি, আমি খুব তাড়াতাড়ি রেলওয়ে মিনিস্ট্রিতে চিঠি দেব। আপনাদের ভাঙড়, আমি তো বাস রুটের জন্য একাধিকবার বলেছি, আগামী দিনেও বলবো, কিন্তু আপনারা জানেন ঘটকপুকুর রেলের মানচিত্রে আছে। হ্যাঁ, রেলের মানচিত্রে ঘটকপুকুর কিন্তু একটা রুট আছে, সেটা বাস্তবে হয়নি। সেই রেল যোগাযোগ ব্যবস্থা যাতে হয়, তার জন্য আমি কিন্তু লড়াই করব। আপনাদের সাথ দরকার, সাথ হবে তো নাকি? বাস রুট নতুন, বেশি করে বাস দেওয়া। আর একটা ইদানিং কালে দেখছি বাসন্তী হাইওয়ের উপরে ব্যাপক অ্যাক্সিডেন্ট হচ্ছে। কদিন আগে একজন এএসআই কলকাতা পুলিশ একজন সাহেব মারা গিয়েছেন। আমরাও ব্যথিত, মর্মাহত। পুলিশ আমাদের পরিবারের বাইরে নয় ভাই, আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য পুলিশ। হ্যাঁ, কিছু পুলিশ ভুল করছে, তার বিরুদ্ধে আমরা, কিন্তু সমগ্র পুলিশের বিরুদ্ধে যেতে পারি? আমাদেরই ট্যাক্সের টাকা দিয়ে তো পুলিশের মাইনে,
আমরাই তো তাকে রেখেছি, তাহলে তার বিরুদ্ধে কি করে বলবো? যাক, প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর একটা স্টেট হাইওয়ে, এখন লাইটের ব্যবস্থা নেই। এই যে অ্যাসেম্বলি সেশন আসবে, আপনাদের কথা দিয়ে যাই, এই অ্যাসেম্বলি সেশনে বাসন্তী হাইওয়ে কি এক্সটেনশন এবং লাইটের ব্যবস্থা করার জন্য রাজ্যে যিনি পরিবহন মন্ত্রী আছেন তার কাছে আমি দৃষ্টি করবো, আপনার প্রস্তাব রাখবো অ্যাসেম্বলি হাউসের মধ্যে। বন্ধুগণ, আজকে জনসংযোগ একজন বিধায়ক হিসাবে আপনাদের পাশে এসেছি। আপনাদেরও যদি কোনো মতামত থাকে আমাকে বলতে পারেন, আমি নোট করে তৎক্ষণিক সমাধানের চেষ্টা করবো। তৎক্ষণিক সমাধানের আমি চেষ্টা করব, যদি এক্ষুনি সমাধান করা যায় ভালো সমাধান হবে, সেই রাস্তাটা বদলানোর জন্য আমি আপনার বিষয়বস্তুটাকে নোট করে রাখবো। আমি অনুরোধ দুটো জিনিস করবো আপনাদের, রাজনৈতিক হিংসায় জড়াবেন না। ভাঙড়কে কুলুষিত করার চেষ্টা হচ্ছে। একদিকে যখন আমরা সামাজিক কাজ করে, রক্তদান শিবিরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যখন কাজ করে ভাঙড়ের নামকে উজ্জ্বলতর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তখন কিছু সমাজ বিরোধীরা ভাঙড়কে কুলুষিত করার জন্য ভাঙড়ের ছেলেদেরকে ভুল বুঝিয়ে হিংসার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমার অনুরোধ এটাই, ভাঙড়ে চলবে ভাঙড়ের মানুষের কথা দিয়ে কথাই, ভাঙড় চলবে ভাঙড়ের মায়েদের কথাই, ভাঙড় চলবে ভাঙড়ের বাপ ভাইদের কথাই, ভাঙড় চলবে ভাঙড়ের কিভাবে সুনাম হবে সেইটা চিন্তা ভাবনা করে। ভাঙড় কোন নটোরিয়াস ক্রিমিনালের কথাই চলবে না, কোন জগছুড়া নেতার কথাই ভাঙড় চলবে না। ভাঙড়ের মাটি দুর্জয় ঘাটি, এই মাটিতে হিংসাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনারা বলুন, আজকে রাস্তা, আজকে দেখুন রাজ্যের কোন প্রান্তে আপনারা চলে যান, ভাঙড় বললে কিন্তু আজকে আপনাদেরকে অন্যভাবে সম্মান দিচ্ছে। একটা সময় ভাঙড় মানে নাট ছিটকাতো, ভাঙড় মানে মারামারি, ভাঙড় মানে হারাহারি, ভাঙড় মানে খুনোখুনি, ভাঙড় মানে হিংসা, ভাঙড়কে দেখানো হতো। আর এখন দেখুন ভাঙড় মানে রক্তদানের গ্যারেজ, রক্তদানের কারখানা, রক্তদানের গঞ্জ। কোন রাজ্যের কোন জায়গায় যদি রক্ত না পাওয়া যায়, অনেক চেষ্টা করে রক্ত না অ্যারেঞ্জমেন্ট করলে দেখবেন ভারতের ভাঙড়ের নেতৃত্বদেরকে ফোন করছে, ভাঙড়ের বিধায়ককে ফোন করছে। ওরা ভালো করে জানে সারা পশ্চিম বাংলার মানুষ যদি ফেল হয়ে যায়, যদি ভাঙড়ের মানুষকে বলা যায় রক্ত দিয়ে ওরা সেই ঘাটতিকে ওরা পূরণ করবে। এটা তো ভাঙড়ের সুনাম, ভাঙড়ের সুনাম তো এটা। সেই সুনামটাকে কেন ক্ষুণ্ণ করতে চাইছে বুঝতে পেরেছেন? এটা কিছু মাফিয়া আছে, এখানে জমি মাফিয়া আছে, কিছু কোম্পানিদেরকে আসতে দিচ্ছে না। বড় বড় কোম্পানি ভয়ে আসবে না, ইনভেস্ট করবে না, এখানে কলকারখানা করবে না। সরাসরি কোম্পানি এসে আপনার এখান থেকে যারা জায়গা কেনার চেষ্টা করে, আপনি পাবেন 20 লক্ষ টাকা কাটা, সেটা এটা 5 লাখ টাকা কাটা নিয়ে 20 লক্ষ বিক্রি করে মধ্যখানে 15 লক্ষ খাচ্ছে। কোম্পানি সরাসরি আসতে পারছে না কেন? ভয়ে। কি হবে রে, বোম মারবে, হ্যান করবে, ত্যান করবে। তাহলে বদলাম কাদের করছে? কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিদের জন্য এত মানুষের বদলাম হয়ে যাচ্ছে। তাই আপনাদের বলবো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করে কামে খাবার যেমন জায়গা নয়, ঠিক কারো উপরে যদি হিংসা বিদ্বেষ হয় সেটাও কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রশ্রয় দেবে না, বরদাস্ত করবে না। আমি পরিশেষে আবারও অনুরোধ করছি, আমি এই ধরনের বক্তব্য দিই মানে আমাকে কেউ যদি মনে করে দুর্বল, এটা ভুল হবে। যে মারামারি হিংসা করবেন না, কেউ যদি মনে করে ভাইজান দুর্বল, ভাইজান ভয় পায়, ভাইজান ভয় পাওয়ার ছেলে নয়। ভাইজানের ইতিহাস 1400 বছরের ইতিহাস দেখে নেবে। ভাইজানের ইতিহাস 1400 বছরের ইতিহাস আছে, একদম 1-2 বছরের নয়, 1400 বছর আমার ব্যাকগ্রাউন্ড পাবেন। মাথা নত কোনোদিন করেনি অন্যায়ের কাছে, সেই রক্ত আমার গায়ে বলছে। আমরা শান্তির পক্ষে, শান্তির পক্ষে থাকা মানে নিজেকে দুর্বল, যদি আমাকে দুর্বল ভাবে ভাবাটা ভুল। শান্তির জন্য সংবিধান অনেক কটা ধারা আছে, আমি সেটা বলছি না। একটা নয়তো অন্য আইন ব্যবস্থা, এইটা নয়তো সেলফ ডিফেন্স আইন ব্যবস্থায় একটা কথা আছে। আমি দেখ সেদিকে যাচ্ছি না, এটুকু বলছি। প্রশাসনের উদ্দেশ্যে বলবো, আপনারা ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব আপনারা সেরকম ভাবে দেখবেন। হিংসা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। যদি আমাদের কোনো ছেলে, আমি এখানে বলে যাচ্ছি জোর গলায়, যদি আমাদের কোনো ছেলে হিংসার সাথে জড়ায়, তারও ছাড় নয়, বরদাস্ত নয় বলে যাচ্ছি। আপনারা একটা কথা বলে যাক, কদিন আগে দেখছিলাম, ওইটা হচ্ছে রানীগাছিতে একটা বাড়িতে ঢুকে একটা হিংসা হচ্ছিল। আমার ভিডিওটা একটা চোখে দেখার সাথে সাথে আমার নেতৃত্বদের কাছে পাঠিয়েছি। আইএসএফ তৃণমূল নয়, আমি একটা কথাই বলেছি, খবর পাচ্ছি নাকি আইএসএফ এর ছেলেরা গিয়ে মেরেছে। আমার নেতৃত্বকে দিয়ে পাঠিয়ে বলেছি, যদি আইএসএফ এর ছেলে হিংসার সাথে জড়িয়ে থাকে, পুলিশকে ডেকে আগে ওই ছেলেটাকে হাতে তুলে দাও, পুলিশের হাতে। কারণ আইএসএফ তুমি হিংসা করবে, তোমাকে আমি জামাই আদর আমি করতে পারবো না ভাই, আমিও পারবো না। কারণ এক বস্তা আলুতে যদি একটা পচা আলু ঢুকে যায়, পুরো বস্তাকে পচিয়ে ফেলবে। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, ও তুমি আইএসএফ এর ঝান্ডাকে সামনে রেখে হিংসা করবে, আমি এগুলো মেনে নিতে পারবো না।
ঠিক তৃণমূলের ঝান্ডাকে সামনে রেখে হিংসা করছে। এই কদিন আগে দেখলাম একটা ছাত্র নেতা কত কিলো কোকিন নিয়ে ধরা পড়েছে, সে তৃণমূলের ঝান্ডাটাকে সামনে রেখে ব্যবসা করছে। এই যে ওই যে ট্যাংলিং পূর্বের একটা নেতা আছে, আমি তো বলি ওনাকে বলি বিরোধী দল করার ওনার ক্ষমতা হবে? অত সহজ আছে। শুধু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ছবিকে সামনে রেখে তৃণমূলের ঝান্ডাটাকে জোড়া ফুলকে সামনে রেখে রাজনীতি করছে। এক বছর পরে যাক না, ভয় আর ঘরের বাইরে বেরোবে না। যাক, ওই বিষয়ে আর যাচ্ছি না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে মাথায় থাকছে তো মায়েরা, 2026 আসছে, আর ওই 1 নম্বর সুইচ টিপে মেশিন অন করবেন না জানো, ওই ভুলটা আর করবেন না। অনেক ভুল করেছে সহজ সাদা সিধে মানুষ তো এই করেছে, ওই কাজ আর করবেন না। হাত পেছন দিকে রাখবেন, ইভিএম মেশিনে দেখবেন কোনখানটায় খাম চিহ্ন আছে, খাম চিহ্ন ওখানে গিয়ে হাত দেবেন ডাইরেক্ট, তাই তো নাকি? আর অনেকে যে মাঠে ফলাবে না, কি খামারে ফলাবে, সে সময় সব কথা হবে। এটা মাথায় রাখবে। ভোটটা নওশাদ সিদ্দিকীদের ভোট, ভোটটা খাম চিহ্নের ভোট। কিভাবে কোথায় ওই বেড়াতে ধান খেয়ে দিলে বেড়া কিভাবে আটকাতে হয় সেটাও ভালো জানি, আমরা জানি। আমরা কোনো জায়গায় না একটু বলে শেষ করে দিই। দেখবেন অনেক ক্ষেত্রে আমি তো ভলিবল খেলতাম, লুজ টিম দিতাম, অনেক ক্ষেত্রে ছেড়ে দিতাম। আগে 12 জন 6 জন খেলে 6 জন রিজার্ভ বেঞ্চে, অনেক ক্ষেত্রে লুজ টিম নামাতাম অপোনেন্ট টিমকে দেখে নেওয়ার জন্য। কোথায় কাকে রেফারিকে ম্যানেজ করছে, কি লাইসম্যানকে ম্যানেজ করে খেলছে, সবটা দেখে নিয়েছি। যা দেখা 2024-এ আমরা দেখে নিয়েছি। কোথায় রেফারি, কোথায় লাইসম্যানকে তুমি আপনারা ম্যানেজ করেছে, সেই জায়গাগুলোকে আমরা কিভাবে কোথায় বুঝিয়ে দেবো। ওরা ভাবছে ওটা তো আমাদের লাইসম্যানকে রেফারিকে চেক করে নেওয়া হলো, কি গো বুঝতে পারছেন না? চেক করে দিয়েছে কোথায় গাফলতি আছে, কোথায় লাইসম্যান টেনে খেলাচ্ছে, সবটা দেখা গেছে। সেই রকম ভাবেই হবে। যাক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাচ্চাগুলোকে যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় তার ব্যবস্থা করবেন। অর্থের অভাবে কোনো বাচ্চার না পড়াশোনা বন্ধ হয়ে যায়, এখানে একটা কথা বলে যাচ্ছি। এমনি আপনারা আমাকে যখন চান তখনই আপনারা আমাদেরকে পান। তারপরেও বলছি, কোনো বাচ্চার অর্থের অভাবে পড়াশোনা না বন্ধ হয়। আপনার অর্থের অভাব আছে, আমাদের সাথে যোগাযোগ করুন, এদের সাথে যোগাযোগ করুন। আমরা দরকার লাগলে লোকের কাছে হাত পাতবো, আপনাকে হাত পাততে হবে না। আপনাকে হাত পাততে হবে না। আপনি বাচ্চার গার্জেন, আপনাকে হাত পাততে হবে না। আমি তো দেবো। আমার দেওয়ার যদি না কুলোই, আমরা লোকের কাছে হাত পাতবো। কি হয়েছে বাবু তোমার? সই করবে? সই গাড়িতে আছে, দেখো গাড়িতে দাও, গাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। আমরা লোকের কাছে হাত পেতে কি বলবো? যে আমার ওইখানে পড়ানোর জন্য টাকা দাও, পড়াবো। কিন্তু অনুরোধ করছি, আপনার ছেলের অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়। আমার বলার বক্তব্য এটাই, পড়াশোনার জন্য যে ধরনের সহযোগিতা আপনার লাগুক, আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার ছেলেকে পড়াশোনার দায়িত্ব আমরা নেব, উচ্চশিক্ষায় শিক্ষিত করার আমরা দায়িত্ব নেব। এইগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলেই লাঠি নিয়ে এসে দাপাদাপি আর করবে না, বন্দুক ধরবে না, আর বোম ছুড়বে না। ওই পারের 3 জনকে পঞ্চায়েত নির্বাচনে যেমন খুন করেছিল আর করবে না। আর মমতা ব্যানার্জি চায় না, শুভেন্দু অধিকারী চায় না এগুলো শিক্ষিত হোক। শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি চায় এগুলো মূর্খ হয়ে থাকুক, কারণ মমতা ব্যানার্জির পরের প্রজন্মর হয়ে এরা লাঠিয়াল বাহিনী থাকবে, তার ছেলের হয়ে এরা মারপিট করবে। এখন থেকে দেখবে অশিক্ষিত করে লাগছে, শিক্ষিত হলে মারপিট করবে। ও জানে 307 ধারা খেয়ে গেলে বিপদ, 302 ধারা খেয়ে গেলে জামিন নিতে বিপদ আছে, মারপিট করতে আমি যাব না। ওই জন্য একে কি করেছে, অশিক্ষিত করে রাখছে। কারণ বুঝবে না, কাজ থাকবে না, চাকরি পাবে না। এলে 50 টাকা মদ খাওয়ার জন্য দিচ্ছি, মেরে দিয়ে চলে আসতো, মেরেতে দিয়ে চলে এবার কি হবে? বুঝতে পারছেন কি বলছি? তাহলে এগুলোকে আমাদের কি করতে হবে? উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে, তাহলেই সমাজ থেকে হিংসা বন্ধ হবে। মায়েরা, এটা আপনাদের বেশি দায়িত্ব নিতে হবে। বাপেরা কাজকর্মের সাথে বেশি ব্যস্ততা মনে থাকে। মায়েদের বলবো, এটা না ভুল হয়। যদি অর্থের অভাব থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সহযোগিতা করব। কিন্তু ছেলেগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। যদি কারো কিছু বলার